আরাব জানে না সে কেন আনহাকে ফোন দিল। আরাবের প্রচুর রাগ উঠল, দেয়ালে কয়েকবার হাত দিয়ে বাড়ি মারল। হঠাৎ আরাবের ফোনে এক কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি বেবি। মানে? এত সহজে ভুলে গেলা? তোমার প্রথম ভালোবাসা, জান্নাতাং। না বেবি, তোমাকে কেমনে ভুলি? তোমার সাথে তো আমার হোটেলের সম্পর্ক। হা হা হা। যাই হোক, তা বাড়ি অবধি আমিই আনবো। তাই? অবশ্যই। তা বেবি, তোমার রাহুলের খবর কি? সেদিন হোটেলে গেছিলা যে? মানে, আমি কোথাও যাইনি। বেবি, আমি যাদের যাই করি পরে ঠিক খোঁজ রাখি, ওকে? ফাইন। ফার্স্ট তো তুমিই নিয়েছিলে, এখন কেন অস্বীকার করো? তুমিও তো কত মেয়ের সাথেই। প্লিজ আমাকে ফিরিয়ে নাও। আমি যা ছেড়ে দিই একবারে ছাড়ি। প্লিজ। গলি না আমি। আমি একটা অমানুষ। এটুকু বলে আরাব কল কেটে দিল। আরাবের এসবে যায় আসে না। আরাবের চিন্তায় কোনো কিছুই নাই। সবশেষে এখনও তার চিন্তায় আনহা রয়েছে। সে ভিতরে ভিতরে এখনও অনুতপ্ত। সে ঠিক করলো সামনে একদিন আনহার সাথে দেখা করবে। ও আনহাকে কিছু দিয়ে হলেও অনুতাপের হাত থেকে বাঁচতে চায়। আরাব শুয়ে পড়ল, কিন্তু ওর চোখে ঘুম নাই, আছে শুধু অনুতাপ। পরের দিন ঘুম থেকে উঠে সব ভুলে গেলেও ব্যথা সবটা মনে করিয়ে দিল। কিছু সময় কিছু জিনিস হয়তো চাইলেও ভোলা যায় না। আমিও ভুলতে পারছি না যে আমার সাথে কি কি হয়েছে। চোখে পানি চলে আসলো, কিন্তু পরক্ষণেই প্রেয়সী ঘরে আসলো। হ্যাপি বার্থডে আপু, বাইরে আয়, আমু ডাকে। হুম, এগিয়ে যা, আমি আসছি। প্রেয়সী চলে গেল। যদিও আমি ভুলে গিয়েছিলাম আমার জন্মদিন, আমি নিজেকে একা রাখতে চাচ্ছিলাম। তাই ঠিক করেছিলাম বাহানা করব অসুস্থতার, যেইভাবে সেই কাজ। বের হয়ে আম্মুকে বললাম মাথা ব্যথা, ভালো লাগছে না। সে বলল যেন রেস্ট নেই। সবাই ভাবলো একটু অসুখ, কিন্তু কেউ বুঝলো না এটা শারীরিক অসুখ না, মানসিক অসুখ। ঘরে আসতেই মিমির ফোন। হ্যাপি বার্থডে বেবি। থ্যাংক ইউ। কি রে, এক্সাইটেড না? না। কিছু হয়েছে কি? না, জলদি আয়, সবাই তো ট্রিটের অপেক্ষায়। আমি অসুস্থ। ওরে কিপটু রে। ওকে, আমি আসছি। না, কারণ ও আসলে মা সবটা জেনে যাবে। আমি গতদিন মিমির সাথে ছিলাম না। এখন না কেন? আসছি রে, রেডি হচ্ছিলাম। জানি তো। তো স্কাইতে আয়, আমি আসছি। ওকে। অগত্যা রেডি হতেই হলো। রেস্টুরেন্টে সবাই কথা বললাম অনেক বিষয়ে। যদিও প্রথমে গুরুত্ব দিইনি, কিন্তু পরে ওরা সন্দেহ করছিল, কারণ আমি চুপচাপ থাকার মেয়ে তো না। তাই তাদের সাথে বকবক করলাম। তারপর সবাই বের হয়ে শহরের বাইরে এক জায়গায় গেলাম যেখানে মেলা হচ্ছে। সেখানেও ঘুরে শেষে আমি আর মিমি বাড়ি ফিরছিলাম একসাথে। রাস্তায় কয়েকটা ছেলে বাজে মন্তব্য করছিল। আমি আর মিমি চুপচাপ হেঁটে যাচ্ছিলাম। পেছন থেকে কে যেন ওদের কথার জবাব দিল। তাকিয়ে দেখি আরাব। ওকে দেখে রাগ উঠে গেল আমার, কিন্তু মিমি পাশে ছিল। আরাব ওদের কিছু কথা বললো আর ওরা সরি বলে চলে গেল। দেখ, ভাইয়াটা অনেক ভালো। ওসব নাটক। তুই চিনিস নাকি এটাই কি অ্যাংরি ম্যান? হুম, মিমিকে সব বলতাম। আরবের সাথে কয়েকদিনের পরিচয়, ওর রাগ দেখে তার নাম রেখেছিলাম অ্যাংরি ম্যান। ওয়াও, সেই তো। বাদ দে। আমি আর মিমি আবার হাঁটা শুরু করলাম পেছন থেকে। আনহা? আমি পেছনে ঘুরলাম না, এগিয়ে যাচ্ছিলাম। আর আবারও একবার ডাক দিল। এখনো জবাব না দিলে মিমি একটু বেশি চিন্তা করবে, হয়তো সন্দেহ করে বসবে, তাই জবাব দিলাম। জি বলুন। এদিকে এসেছো যে? এমনি ঘুরতে। এত দূরে কোনো বিশেষ দিন আজ? না। মিমি আপু, আপনি বলেন আজ কি বিশেষ কিছু? হ্যাঁ, আজ আনহা জন্মদিন। হ্যাপি বার্থডে। ভাইয়া, আপনি আমাকে চিনলেন কিভাবে? আনহার সাথে কয়েকবার দেখা হলেও ও অনেকবার আপনার কথা বলেছে। ওই তো ঢঙ্গি, বকবক করে খালি। সত্যি তাই? পাগলি টাইপ? জি ভাইয়া, ও নিজেও অনেকবার আপনার কথা বলেছে। তাই নাকি আনহা? আমি আরবের দিকে তাকালাম। ওর চাহনিতেও আমার বাজে লাগছে। মিমি, তোর হলো? চল বাড়ি যাবো, দেরি হচ্ছে তো। এত জলদি গিয়ে কি করব? মুড়ি খাবি, চল। আরে রাগিস কেন? আনহা, আমাকে ট্রিট দিবা না?
না, আমার টাকা নেই, আমি ফকির। হয়েছে? মিমির বাচ্চা, চল। এটা তো হবে না, ট্রিট তো আমিও চাই। কি বলেন মিমি আপু? জি ভাইয়া, অবশ্যই। তুই আমার বান্ধবী নাকি শত্রু রে? ওকে সরি ভাইয়া, আমাদের যেতে হবে, বাড়িতে কাজ আছে। ওকে চলেন এগিয়ে দেই, না হয় সামনে আরো কোনো ছেলে জ্বালাতে পারে। আচ্ছা চলুন, ধন্যবাদ। আমরা কিছু দূর হাঁটলাম। মিমি আর আরব একটু একটু কথা বললো, যদিও আমি জবাব দিলাম না। হঠাৎ আইসক্রিম দেখে, আনহা, আইসক্রিম খাওয়া। টাকা নেই। ওকে, আমি খাওয়াচ্ছি, চল। ওকে। কি ফ্লেভার খাবি? চকলেট। ভাইয়া আপনি? আমি আইসক্রিম খাই না। আরে এটা খান। বাদ দে, শয়তানে ঘি হজম হয় না। এভাবে বলতে হয় না। আরে না না আরব ভাইয়া, ভালো মাইন্ড করে না, তাই না মিস্টার আরব? কিছুটা বাস মারতেই বললাম। জি, যদিও রাগ করেছি কিন্তু কিছু বললাম না। মিমি আইসক্রিম আনতে যেতেই, বেশি বাড়তেছো আনহা। আপনার কি প্রবলেম? আর কেন এসেছেন? আর কি ক্ষতি করা বাকি আছে? আমি কোনো ক্ষতি করতে আসিনি, তোমার বার্থডে উপলক্ষে কিছু দিতে চাই। একটা BMW। নো নিড। রাখো, আমি পে করে দিব, জাস্ট চয়েস। শুনেন, আমি কোনো কিছুই নেব না, পতিতা না যে দাম নেব। আপনার কাছে বর্তমানে ধর্ষিতা আমি, তাই কিছু দেয়ার হলে আপনার আগের গার্লফ্রেন্ড গুলোকে দিন। তারা আর তুমি এক না। তাই? জি। এক না, তাই তো আমার সাথেও বিছানা। কথাটা শেষ করার আগে মিমি এলো। নে খা। আমি আর মিমি আইসক্রিম খেতে লাগলাম। আমার যত যাই হোক সব ক্ষেত্রে পাগলামো চলে আসে কিছুটা, তাই তাড়াতাড়ি নিজেরটা শেষ করে মিমিটাকে নিয়ে খেতে লাগলাম। ওই শয়তানি, দে। দিব না। দে বলছি। নো বেবি, এটা এখন আমার। শয়তানি আর জন্মদিন বলে ছাড়লাম। আমি ভুলেই গিয়েছিলাম পেছনে আরব ছিল। আরব এগুলো দেখে হাসতে লাগলো। আমার মনে মনে ভাবতে লাগলো, তোমার এই পাগলামিগুলো দেখে আমি কেন যেন তোমাকে পেতে চেয়েছি। জানি আমি দোষী, কিন্তু কিভাবে এসব হলো জানি না রে। মনে মনে ভাবলো আরাব। সেদিন এসব শেষেই ওরা চলে গেল, আর আরাবও চলে গেল, কারণ আনহা আর মিমি দুজনেই আলাদা অটো নিয়ে নিল। আরাব বাড়ি ফিরে এলো, কিন্তু এখনও তার মনে আনহার স্মৃতি। রাতে ঘুমানোর আগে ঠিক 11:59 সময়ে আরাব আনহাকে মেসেজ দিল, সেই নম্বর দিয়ে, যা দিয়েও আগেও একবার কল দিয়েছিল আনহাকে। তোমার এই জন্মদিনের শেষ উইশটা হয়তো আমি করেছি, কিন্তু প্রার্থনা অপরিসীম। জানি প্রাপ্তির বাইরে, কিন্তু কল্পনার মাঝে। শুভ জন্মদিন, উইশ ইউ এ হ্যাপি বার্থডে। মেসেজটা পড়ে বুঝলো না কে দিয়েছে, তাই রিপ্লাই দিল, কে? এ মাস্ক ম্যান। ও গ্রেট, সো মাস্ক পইরা ঘুমান। গুড নাইট। ওকে, উইশটা পূরণ করব। আমি আর রিপ্লাই দিলাম না। কে এই মাস্কম্যান? এই বিষয়ে আমি বেশি মাথা ঘামালাম না। শুধু এটা নয়, অন্য কোনো বিষয়ে আজকাল আমি মাথা ঘামাই না। নিজেকে ব্যস্ত রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কারণ আমি যখনই একা হয়ে পড়ি আরবে সেই কুকর্মগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। সময় পার হতে লাগলো, শারীরিক ব্যথা অনুভব করা কমে গিয়েছে আজকাল, কিন্তু মনের ভেতর যে ক্ষত তৈরি হয়েছে তা যে কোনোভাবেই মিটবে না, তা আমার ভালো করেই জানা আছে। কিছুদিন পর হঠাৎ কথা হলো পিকনিকে যাওয়া হবে কলেজ থেকে। গতবারে পিকনিকেও আমি সবার আগেই লাফাচ্ছিলাম, কিন্তু এবার আমার মাঝে অত বেশি ভালো লাগা কাজ করছে না। ক্যান্টিনে বসেছিলাম। শোনেন তো মিস। কারে কস? আপনাকে। মিস? জি ম্যাম, আপনি কি জানেন আমার বেস্ট আনহা কই? না তো, জানি না তো। একটু খুঁজতে সাহায্য করবেন? না বইন, আমি এখন ব্যস্ত। কুত্তি, কি কইলি? যা শুনলেন মিস পেঁচার বউ। ওই, আমাকে প্যাচার বউ বলবি না। ওহো সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই তো পেঁচার বউ না, তুই তো পেতনি। আনহার বাচ্চা ভালো হবে না বলছি। কারেকশন, আমার বাচ্চা হয়নি। হবে তো একদিন। তখন তারে বকিস, এখন না বেবি। যাই হোক, থ্যাঙ্কস কি লাইগা? আগের আনহার রূপে আসার জন্য। এভাবেই থাক, তোকে ভালো লাগে। এমনিই আছি। পিকনিকে কি বাইরের লোকও যাবে? হুম, চাইলে যে কেউ তাদের সাথে একজনকে নিতে পারবে। ওয়াও, আমাগো কাপল গুলা তাহলে তাদের উনিগুলারে নেবে?
অবশ্যই। কেন এরম করলো? ওরা প্রেম করবো আর আমরা এদিকে জ্বলবো আর লুচির মতো ফুলবো নাকি? হরে, প্রেম করা দরকার। তুই কর। আমি তো বিয়ে করে এটুকু বলেই থেমে গেলাম, কারণ মাথায় আসলো আমি তো আর পবিত্র নই। থামলি কেন? জানি বিয়ের পর বরের সাথে প্রেম করবি। ঠিক হলো, পিকনিকে সবাই যাব। এত আড়ালে থাকলে বাকিরা সন্দেহ করবে, তাই আমি রেডি হতে লাগলাম। দায়িত্ব পড়লো এক্সট্রা, মজার জন্য যা যা লাগবে সব আমি আর মিমি কিনে আনবো। যেই বলা সেই কাজ, তাড়াতাড়ি কর। তোর জন্য আবার আমগো বাস মিস হয়ে যাবে। আরে থাম, এত তাড়া দিস না, পরে সব উল্টোপাল্টা হয়ে যাবে। তোর তো ওই একটাই কাজ, সবকিছুই উল্টাপাল্টা করা। ওই হারামি, চুপ কর। আচ্ছা চুপ করছি, তুই তাড়াতাড়ি কর। এই তো একদম ভালো মাইয়া। আমি আর মিমি জিনিস কিনতে ব্যস্ত। হঠাৎ একটা কৃষ্ণ কালো পাথরের মূর্তি দেখে চোখ আটকে গেল আমার। ওটাই হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছিলাম। মূর্তি থেকে নিজের চোখ সরাতেই দেখি আরাব। আমি ঠাস করে নিজের চোখটা নামিয়ে নিলাম। আরবকে দেখা মাত্রই আমার হার্টবিট দ্বিগুণ স্পিডে দৌড়াদৌড়ি করতে লাগলো। ওর মুখও আমি দেখতে চাই না। বারবার কেন আমার অতীতের কথা মনে পড়ে যায়, বারবার কেন সামনে চলে আসে আরবের। না না, আমি আর আরবকে নিয়ে ভাববো না। আমি যত ওকে নিয়ে ভাববো ও তত নিজেই কষ্ট পাবে। আমি তো আরবকে নিজের মন থেকে বের করে দিয়েছি, এখন আর কি? নিজেকে আমি স্বাভাবিক করে নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমি বেশ টের পাচ্ছি আরব আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি কোনো পাত্তাই দিচ্ছি না এবং ওর দিকে তাকিয়েও দেখছি না। হঠাৎ দেখলাম আরব যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে নেই। আশেপাশে খুঁজে দেখলাম নেই। হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক বাবা, চলে গেছে বলেই সামনে তাকাতে থমকে গেলাম। আরব আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। কি রে, এভাবে ভূত দেখার মতো ভয় পাইছিস কেন? আরে আরাব, আপনি? আপনারা এখানে কি করছেন? আরে শপিং করছি। ও বুঝলাম, এখানে কি শপিং করছেন? আর বলবেন না, এই তো পিকনিকের জন্য শপিং করছিলাম। পিকনিক? আরে হ্যাঁ, কলেজ থেকে তো সবাই পিকনিকে যাচ্ছি। ও আচ্ছা, শুধু আপনারাই নাকি? বাইরের লোকও যেতে পারে, যে কেউ তার সাথে একজনকে নিতে পারে। আমি কোনো কথা না বলে মিমিকে ফিসফিস করে কানে কানে বললাম, এ কুতি, সব বলা শেষ, এখন চল যাই। আচ্ছা, আমরা এখন আসি। বলেই ওখান থেকে আমরা চলে আসলাম। আমি আর মিমি পেছন দিকে হাঁটছি। আমি যতদূর আরবকে চিনি, আমি ভালো করেই জানি সে এখনো আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি পেছনে ফিরলাম না। আমার মাথায় এটাই আসছে না তার এত আমার আশেপাশে আসার কারণটা কি। আমি তো দূরেই থাকতে চাচ্ছি, কেন সে এভাবে কাছে আসছে? আমি এইসবই ভাবছিলাম আমাকে চুপচাপ থাকতে দেখে। কি রে, চুপ কেন? কথা বলবি না একদম। আরে শোন না। চুপ। আমি ভাবলাম সে তোকে পছন্দ করে, তাই আর কি। মাথা করে, এত মাথা কাটাইতে বসে কে তোকে? না মানে খাটাই আর কি। বাবু, আমার কাছে একটা গিফট আছে তোমার জন্য। কি? সত্যি তোরে আমি খাইছি। এই বলে জুতা হাতে মিমির পেছনে দৌড় দিলাম। মিমির সামনে আর আমি পেছনে। মিমি এদিক আর আমি ওই দিক। এদিকে মাঠ ছিল, কখনো মাঠের মাঝে কখনো বা বাইরে। আশেপাশে কিছু মানুষ তাকিয়ে আছে, কিন্তু কে কি মনে করে, কার কি কথা, সেগুলো মাথায় নেই না। হঠাৎ একটা গাড়ি আসতে লাগলো। আমি যদিও প্রথমে লক্ষ্য করিনি, গাড়িটা আমার দিকে এগোতে লাগলো, পা জমতে লাগলো। মিমি এদিকে ডাক দিচ্ছে, কিন্তু আমার শক্তি কমে যাচ্ছে। কেন যেন আমি নিজেও চাই নিজেকে শেষ করতে। হঠাৎ কে যেন হাত ধরে টান দিল, আমি ছিটকে গেলাম। রোমান্টিকতা নেই, তবুও টান দেয়ায় আমার চুলগুলো তার মুখে ঠেকলো। এক হাত তার হাতে, আরেক হাত তার কাঁধে। কিছু লোক ছবি তুলছে, কিছু লোক তাকে হাসছে। স্পর্শে বুঝে গেলাম এটা কি, কারণ এক রাতেই তার স্পর্শ চেনা হয়ে গেছে আমার। আমার এক হাত আমার গালে। কিছু সময় আগেও যারা মজা নিচ্ছিল তারাও স্তম্ভিত। চোখ কি নাই? রাস্তায় কে এইভাবে দৌড়ায়? বাচ্চা তুমি, জ্ঞান নাই? কি করো হ্যাঁ? কে তোমাকে বের হতে দেয়? তোমাকে তো বেঁধে রাখা উচিত। আর বকা দিয়ে যেতে লাগলো। বাকি লোকগুলো কেটে পড়তে লাগলো। কেউ কেউ আবার দেখতে লাগলো আমাকে এভাবে বকা খেতে দেখে। মিমিও আর কিছু বলার সাহস পাচ্ছিল না। কিছু বলছো না কেন? বকা হলো, মানে? ইনতা সালসুল মুখ মাফি। অন্য ভাষায় গালি দিলাম। মানে? কিছু না, থ্যাংক ইউ গুরু, টাটা। ভাগ আনহা, ভাগ মিমি, ভাগ।
এই বলে এক দৌড় দিলাম। কেউ আশা করেনি মেয়েটা এইভাবে দৌড় দিবে। আর বুঝেও নি আমি ওকে গালি দিয়েছি। নিজেকে জয়ী মনে হচ্ছে, কিন্তু হঠাৎ কানে আসলো পাশে পাড়ায় এক মেয়ে নাকি আত্মহত্যা করেছে, কারণ সে ধর্ষিতা। একটু আগেও ভুলে গিয়েছিলাম, কিন্তু কথাটা কানে আসতে আমার মন খারাপ হয়ে গেল। ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে অনেক সময় কাঁদলাম, কারণ যতই হোক আমি তো ধর্ষিতা, তবুও আমাকে বাঁচতে হবে সবার জন্য। এটা মাথায় কাজ করলো। নিজেকে সামলে নিলাম। সময় যেতে লাগলো। আমি একটু একটু করে চুপচাপ হতে লাগলাম, তবু চারপাশে সবার জন্য একটু একটু চঞ্চলতা রাখলাম, কারণ আমি হাজার চেষ্টা করেও এটা ছাড়তে পারবো না, সেটা আমি জানি। পিকনিকের দিন চলে এলো। জানতে পারলাম মিমির পক্স হয়েছে। ও চাইলেও আসতে পারবে না। মনটা খারাপ হয়ে গেল, কিন্তু সবচেয়ে আজব হলাম কারণ আরাবও আমাদের বাসে। অনেক মেয়ে তাকিয়ে আছে তার দিকে। আমি ভাবছি, তার মানে কি সে আমাদের সাথে যাবে? আমি আরাবকে দেখে থ হয়ে গেলাম। ও কিভাবে মাথায় ঢুকছে না আমার।